ইউনূস সাহেব তো শুধু বাংলাদেশের নাগরিক না, শোনা যায় উনি নাকি বাইরেও নাগরিকত্ব আছে। গুতেরেসের মেয়াদ শেষ হইলে আমাদের নোবেল লরিয়েট ইউনূস সাহেব আবার মহাসচিব জাতিসংঘের হবেন কিনা সেটা চিন্তাভাবনা, সেটারও কোনো টাল আছে কিনা সেটাও একটা ভাবার বিষয় আছে। পলিটিক্যাল ইস্যুস ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া মেজর ইস্যুতে কথা বলছেন কেন? সরকার গঠনের পরে দেখা গেল উনি যাদেরকে নিয়ে কাজ করতেছেন কতগুলো অপদার্থ, তারা কাজ বুঝে না, নিয়ম বুঝে না, কোনো ব্যক্তিত্ব সম্পন্ন। করিডোর ও বন্দর নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনা হলো, যে করিডোর দেয়া হবে বা হচ্ছে। বেশ কিছুদিন আলোচনা, পানি যখন ঘোলা হয়ে গেল তখন একটা সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তা উপদেষ্টা তিনি একটা ব্যাখ্যা দিলেন। এরপরে বন্দর প্রসঙ্গ, সেটা নিয়েও কিন্তু সরকারের একরকম অবস্থান, সরকারকেই কাঠগড়ে আসলে সোশ্যাল মিডিয়া বলেন, রাজনৈতিক দলগুলো বলেন যে এত বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত, বড় বড় সিদ্ধান্ত স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে নেওয়া যায় না। তো অনেক আলোচনা সমালোচনা হলো, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি ব্যাখ্যা করব, আমার মনে হচ্ছে ইউনূস সাহেব তো শুধু বাংলাদেশের নাগরিক না, শোনা যায় উনি নাকি বাইরেও নাগরিকত্ব আছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। 2 দেশ না 3 দেশের শোনা যায় কথাটাকে আমরা করব। আমি তো জানি না ওনার কোথা আছে, আমি এগুলো জানি না, কারণ আমার তো পাসপোর্টই নেই, বহু আগে শেষ হয়ে গেছে, মেয়াদ করা হয় না। কার কি আছে, যেমন ওই যে আপনার নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব বলল যে তার শুধু বাংলাদেশের পাসপোর্ট আছে, কিন্তু উনি অন্য দেশের নাগরিকত্ব নাই এটা বলেন নাই, পাসপোর্ট নাই বলছি। তো নাগরিকত্ব এক জিনিস, পাসপোর্ট থাকা আর এক জিনিস। নাগরিক হইলে যে পাসপোর্ট থাকতে, আমি তো বাংলাদেশের নাগরিক, আমার পাসপোর্ট কি আছে নাকি এখন? নাই তো, এটা ভিন্ন জিনিস। এই যে বন্দর, করিডোর, এগুলো ইউনূস সাহেব তো ঠান্ডা মাথার মানুষ। আমি যখন প্রথম শপথ গ্রহণের পরে 2টা টিভিতে, একটাতে বলছিলাম হি ইজ পাওয়ার লাভার, ওই টিভিওয়ালারা পরে আমার ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, আর ডাকতো না। আরেকটা টিভিতে আমি বলছিলাম হি ইজ বোথ পাওয়ার লাভার অ্যান্ড মানি লাভার। এখন আপনারা সেগুলো যাচাই করেন, উনি একটা টোকা দিয়ে দেখেন কতটুক গিলে, না গিললে তো অসুবিধার কিছু নেই, এগুলো তো ওনার সুবিধা আছে, তিনি আন্তর্জাতিক লোক। গুতেরেসকে নিয়ে আসছেন, বাইরে তো একটা সমালোচনা, গুতেরেসকে আনার পরেই নাকি এই মানবিক করিডোরের কথাবার্তা উঠতেছে। গুতেরেস গাজাতে কিছু করতে পারতেছে না, ফিলিস্তিনের চামড়া উঠে শেষ করে ফেলতেছে, কিছু করতে পারে না, আর এখান দিয়ে ওই যে রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোরের জন্য আসে কথা বলতেছে, হয় নাকি? হ্যাঁ, এটার মধ্যে পার্সোনাল ইন্টারেস্ট আছে কি না? গুতেরেসের মেয়াদ শেষ হইলে আমাদের নোবেল লরিয়েট ইউনূস সাহেব আবার মহাসচিব জাতিসংঘের হবেন কিনা সেটা চিন্তাভাবনা, সেটারও কোনো টাল আছে কিনা সেটাও একটা ভাবার বিষয় আছে। আর ইউনূস সাহেবের একটা সুবিধা হইল উনি আন্তর্জাতিকভাবে স্বনামধন্য। এখানে যদি উনি বাংলাদেশের প্রশাসক হিসাবে, সরকার প্রধান হিসাবে আর একটা নোবেল নাও পান, তাহলে অন্তত আমার স্বাদ তো মিটল। উনি আসলেন তো, অনেকে তো স্বাদ মিলাই যায়, দেশের সরকার প্রধান হলো দেশের, এই স্বাদটা তো ওনার মিটল, ইতিহাসের নাম তো উঠল। ব্যর্থ হবেন, হয়ে যাচ্ছেন, ব্যর্থ হইলেও তো অন্তত একটা এফিটাপ থাকে, হয়তো ওনারও একটা এফিটাপ থাকতে পারে ব্যর্থ হইলে। যদি ব্যর্থ হয়ে যায়, নির্বাচন না দেয়, তাহলে ব্যর্থ তো হবে। তখন কি হবে? দরকার হলে তখন এরকম একটা এফিটাপ থাকতে পারে, হিয়ার স্লিভস প্রফেসর ডক্টর ইউনূস, who came from Nobel laureate to head of the government in interim period. কিন্তু এই যে করিডোর নিয়ে যখন সরকারের যে বক্তব্য, এত দেরিতে কেন আসলো? হ্যাঁ, কিছু আমি বললাম যে খেয়াল করেন নাই যে অ্যাসিড টেস্টের মতো বলে দেখে পার করতে পারে কি না, খাওয়াইতে পারে কি না। যখন দেখে যে পারে না, তখন যাইয়া বক্তব্য অনেক পরে আসে, তখন বলে যে কথা হয় নাই, কথা হবে না। অথচ কত কথা হইল, সবাই শুনল। রাজনৈতিক নেতারা যখন কথা বলে তখন পরে কি বলে যে মিডিয়া আমার কথা মিসকোট করেছে, রেকর্ড বাজাইলেও বলে যে এটা ঠিক হয় নাই, এটা আমি বলি নাই। তো এখন তো কথা সেই সূত্রে এসে গেল। আর বিদেশিদেরকে দিয়ে দেওয়ার কথা, যেটা চিটং পোর্ট, এইগুলো উনি কেন বলতেছেন? ওনার মেয়াদ কতদিন? কি উনি কি আসলে মোটামুটি ওই আমি যে বলি 5 বছর রাখেন, ওনার একটা স্বপ্ন আছে, সেই 5 বছরের কি নিশ্চয়তা হয়ে গেছে কি না যে এগুলো উনি বাস্তবায়ন করতে পারবেন? তা না হইলে
পলিটিক্যাল ইস্যু ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া মেজর ইস্যুতে কথা বলছেন কেন? হ্যাঁ, ওনার একটা সুবিধা হইলে উনি বলছেন, না হলে সরে আসবেন, ওনার তো কিছু যায় আসে না, উনি পরে নির্বাচন দিয়ে চলে যাবেন, সেইভাবে থাকতেছে, অসুবিধা কি? কিন্তু আপনি যেহেতু বন্দরের কথা বললেন যে ওই দুটো ভাগ করার একটা ইয়ে ছিল, যেহেতু আপনি প্রত্যক্ষভাবে কাজ করেছেন এনবিআর এর চেয়ারম্যান হিসাবে, কিন্তু বন্দরের এফিসিয়েন্সি তো বাড়ানো দরকার। জি, এই বিদেশিদের দিলে এসব প্রবলেমটা কোথায়? আপনি বিদেশি যে গোটা সরকারটা এখন বিদেশিদের হয়ে গেছে না, মানুষ যে সমালোচনা করে বলে, হ্যাঁ, এই যে যারা আছে বেশিরভাগই, প্রথম তো আমি এনজিওগ্রামের গভর্নমেন্ট বলতাম, এখন যারা যারা কমিটিতে আসছে বা লিড দিতেছে এরা কয়জন দেশি, এগুলো তো বেশিরভাগই বিদেশে থাকে। এই যে ঐকমত্য কমিশনের যাকে সহসভাপতি না কি করছে আলী রিয়াজ, হুইজ হি, হোয়ার ডাজ হি কাম ফ্রম? এই যে খলিল কোথায় ছিল? ফরেন সার্ভিসে ছিল, হ্যাঁ, তারপরে কয় বছর ছিল, কোথায় গেল, কোথা থেকে আসলো? হ্যাঁ, আরেকবার তাকে আমরা লাইম লাইনে দেখেছিলাম, বিচারপতি লতিফুর রহমান সাহেব, যদি এই খলিল 79 ব্যাচের ওই তো নাকি, আমি জানি না, না ফরেন সার্ভিসের ফার্স্ট ম্যান সম্ভবত, হ্যাঁ, যদি উনি হয়ে থাকেন তাহলে তো ওই সময় হইলো, ওইটাই যতটুকু জানি উনি, কারণ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তো এই যে সবগুলো এখানে বাইরে আসছে, লোকাল 10 মাসে কি হচ্ছে? আপনি যদি ভিতরের কাজ করতে চান, ভিতরের লোক নিয়ে করতে হবে। আর বড় স্টেক হোল্ডার, আপনার যদি মেয়াদটা বিবেচনায় 5 বছরের যদি কোনো নিশ্চয়তা না পেয়ে থাকেন বা ওরকম কোনো প্ল্যান না থেকে থাকে, তাহলে বড় ইস্যুসগুলো রাজনৈতিক সরকারের উপর ছেড়ে দেওয়া ভালো। তার কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ঝামেলাটা, ফয়সালাটা রাজনৈতিক সরকারেরই হয়। আমরা এগুলো দেখলাম তো, মইনিউ সরকার দেখলাম না, ওই সময় তো আমি গভর্নমেন্টে ছিলাম, আমার কাছে সবুজ কাগজের স্লিপ পাঠিয়েছে না, ছোট ছোট সিট পাঠাইতো না। তো এখন আসে, যারা আসে প্রথম অনেক কিছু করার কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত তারা কোথায় যায়? জিয়াউর রহমান মার্শাল ল দিয়ে এসে পরে কোথায় আশ্রয় নিলেন? রাজনীতিতে। এরশাদ মার্শাল ল দিয়ে পরে কোথায় আশ্রয় নিলেন? রাজনীতিতে। কেমন মইনিউরা ওয়াল এভেনের করে পরে কোথায় সেরে দেমাককে দিবাসী সেফ এক্সিট কোথায় নিলেন? রাজনীতিতে। তাহলে দিনের শেষে যতই সমালোচনা করেন, যতই গালিগালাজ করেন, ওই রাজনীতি ছাড়া তো আপনি আবার আসতে পারছেন না। কারণ রাজনীতিকে তো দায়বদ্ধতা আছে, এদের তো দায়বদ্ধতা নাই যারা আসবে যাবে এভাবে। এরা তো 2 দিনের বৈরাগী বাতেরে অন্য গলার মতো অবস্থা। হ্যাঁ, আমি 5 বছর ইউনূস সাহেবকে দিতে বলছিলাম, উনি একটা বড় আশা বলছিলেন যে উনি দেশটাকে এমনভাবে দেখতে চান। এটা হইল উনি নোবেল পাওয়ার পরে ওনাকে যখন বঙ্গভবনে সম্বর্ধনা দিল, বললেন যে বাংলাদেশে নাগরিকত্বের জন্য বিদেশিরা লাইন দিবে। তো সেই হিসাবে আশাপ্রদ ছিল। কিন্তু উনি সরকার গঠনের পরে দেখা গেল উনি যাদেরকে নিয়ে কাজ করতেছেন কতগুলো অপদার্থ, তারা কাজ বুঝে না, নিয়ম বুঝে না, কোনো ব্যক্তিত্ব সম্পন্ন এই জাতীয় লোক ভরপুর করে ফেলছে, যার ফলে কোনো কাজ আগাইতে পারতেছে না। তারপরে এখন কি যোগ হচ্ছে বাইরে, উনি 3-0 বলে না, ব্যবসাটার মধ্যে 3-0। এখন দেখা যায় যে ওই যে জীবনটা তো 16 আনাই মিশে বাবু মাঝির গল্পের মতো, ওনার তো 0 আরেকটা যোগ হবে, উনি 0 হয়ে যান কিনা। আই এম অ্যাফ্রেড অফ। ঠিকভাবে ইলেকশন দিয়ে দিলে সসম্মানে যেতে পারবেন, নাহলে যে অবস্থা হতেছে, ধরেন এখন যে একটা মুখোমুখি বড় দল বাংলাদেশ জাতীয়তা দল আর একটা নূতন বাচ্চারা যারা করলো, এরা তো গায়ের শক্তিতে যেটা করতেছে, কিন্তু পলিটিক্যাল ম্যাচিউরিটি দিয়ে আগানোর মতো তাদের মুরব্বী কই। বলা হয় শুধু ইউনূস সাহেব একা মুরব্বী, বৈরাম খা হিসেবে আছেন। তাহলে কেওটিক সিচুয়েশন যেটা হচ্ছে, সে সাফারিংটা কার উপর আসতেছে? আলটিমেটলি রাস্তা বন্ধ হইলে আপনি কষ্টে পড়ছেন, আমি কষ্টে পড়তেছি,